আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানব। তো মাইটোকন্ড্রিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন সম্পর্কে জানা, মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পর্কে জানা। এগুলো আমাদের জানতে হবে। আহ, এছাড়াও আমাদের আরও একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কীভাবে আঁকতে হয়। এর ফিগারটাও আমাদের আঁকা জরুরি। তো এছাড়া আরও কিছু জিনিস আছে যেগুলো খুব বেশি একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তারপর আমরা জেনে রাখতে পারি বা আজকের ক্লাসে আমরা ডিসকাস করব খুবই সামান্য পরিমাণে। সেগুলো হচ্ছে যেমন এর রাসায়নিক গঠন, তারপর হচ্ছে এর বিস্তৃতি বা কোথায় পাওয়া যেতে পারে, বা এর আবিষ্কারক কারা কারা, বা এদের নামকরণ কে করছে, ইত্যাদি ইত্যাদি ইনফরমেশনগুলো। আচ্ছা, তো শুরু করা যাক মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন থেকেই। আমরা এই ফিগার থেকে খেয়াল করব, এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া, এবং এর বাইরে যেটা আছে একটা পর্দার মতো, এটাকে আমরা বলতে পারি এর আউটার মেমব্রেন বা বহিঃপর্দা। এবং এর ভিতরের দিকে আর একটা পর্দা থাকে যেটার নাম হচ্ছে অন্ত মেমব্রেন বা ইনার মেমব্রেন, এবং যেটা দেখতে পাচ্ছি যেটা ভিতরের দিকে খাঁজ খাঁজ হয়ে আছে। তাহলে এখানে মাইটোকন্ড্রিয়ার আমরা দুইটা মেমব্রেন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আউটার মেমব্রেন বা বহিঃপর্দা, এবং আরেকটা হচ্ছে কি ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা। আচ্ছা, আমরা ধীরে ধীরে বাহির থেকে ভিতরের দিকে প্রবেশ করব ব্যাখ্যা দিতে দিতে। তো বাহিরে যে মেমব্রেনটা আছে, অর্থাৎ আউটার যে মেমব্রেনটা, এর কাজ মেইনলি হচ্ছে রক্ষণাত্মক কাজ। তাইলে আউটার যে মেমব্রেনটা আছে তার কাজ হচ্ছে কি প্রোটেক্টিভ ফাংশন, রক্ষণাবেক্ষণ কাজ। এবং এর আর একটা কাজ হচ্ছে এইখান থেকে বাইরে বিভিন্ন জিনিস যেতে পারে, আয়ন বা অন্য অন্য যে কোনো কিছু, যে কোনো বস্তু হতে পারে। তো এবং বাহির থেকে ভিতরেও বস্তু আসতে পারে, ট্রান্সফার হতে পারে, বা যে কোনো বস্তুর আদান প্রদান হতে পারে। তো এই হচ্ছে জেনারেলি আউটার মেমব্রেনের কাজ। তো এরপর আমরা যদি আরেকটু ভিতরের দিকে যাই আউটার মেমব্রেন থেকে, এইখানে আমরা একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। অর্থাৎ আউটার মেমব্রেন এবং এই যে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন, এর মাঝখানে যে ফাঁকা অঞ্চলটা দেখা যাচ্ছে বা ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, বা এটাকে আরেকটা বলা যায় যে ইন্টার মেমব্রেন স্পেস, বা আমরা বলতে পারি আউটার চেম্বার বা বহিঃপ্রকোষ্ঠ। আচ্ছা, এরপর আস্তে আস্তে যদি আমরা আরেকটু ভিতরের দিকে যাই, তাহলে আমরা দেখব এই যে অন্তঃমেমব্রেন যেটা আছে সেটা কিন্তু ভিতরের দিকে ভাঁজ হয়ে গেছে। অন্তঃমেমব্রেনটা ভিতরের দিকে ভাঁজ হয়ে গেছে। তো এই ভাঁজগুলোকে বলা হচ্ছে ক্রিস্টা। তার মানে বাইরেরটা কিন্তু ভাঁজ হয় না, ভিতরের মেমব্রেনটা কিন্তু ভাঁজ হয়। এবং এর যে নাম, এই ভাঁজ ভাঁজ হওয়াকে এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রিস্টা, বলা হচ্ছে এই ভাঁজগুলোকে। আচ্ছা, এই ক্রিস্টার গায়ে কিছু জিনিস দেখা যায়। ক্রিস্টার গায়ে যে জিনিসগুলো দেখা যায়, অন্যতম একটা জিনিস হচ্ছে অক্সিজেন। এবং একে অনেক সময় এটিপি সিনথেসও বলা হয়। এটিপি সিনথেসও বলা হয়। এখানে যেটা হতে পারে, এটিপি তৈরি হতে পারে, এটিপি প্রোডাকশন হতে পারে, এটিপি সিনথেস হতে পারে এখানে। তো অক্সিজমের আরেকটু আরেকটা ফিগার এখানে আমি নিয়ে আসি। এই ফিগারটা যদি আমরা একটু এখানে নিয়ে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া অক্সিজম সহই আছে, এই যে। তো এখানে অক্সিজমে সাধারণত হচ্ছে এফ পোর্শন থাকে, এফ নট পোর্শন, এফ ওয়ান পোর্শন, এগুলো বেসিক্যালি হচ্ছে প্রোটিন অ্যান্ড কমপ্লেক্স প্রোটিন। তো এবং এর আরও কিছু পার্ট থাকে, লাইক বেস থাকে, হেড থাকে, যেটা হচ্ছে বইতে বলা আছে মাথা, বৃন্তক, মস্তক, এই টাইপের কথাগুলো এখানে বলা আছে বইতে। তো যাই হোক, আমাদের এটা ডিটেলসে দরকার নেই, তা আমরা মনে রাখবো ক্রিস্টির উপর অক্সিজেন থাকে, বা যেটাকে আমরা রেকগনাইজ করতে পারি এটিপি সিনথেস হিসেবে। তো আস্তে আস্তে আমরা আরেকটু ভিতরের দিকে যাই। ভিতরের দিকে ইনার যে মেমব্রেনটা আছে, বা ইনার মেমব্রেনের যে ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে, এটাকে বলা হয় ইনার প্রকোষ্ঠ বা ইনার চেম্বার। ইনার প্রকোষ্ঠ বা ইনার চেম্বার। এই ইনার প্রকোষ্ঠ বা ইনার চেম্বারে যে জিনিসগুলো থাকবে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ম্যাট্রিক্স থাকে। তাহলে আমরা ইনার চেম্বার আমরা পাচ্ছি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স দ্বারা পূর্ণ থাকে। এবং এখানে আরও যে জিনিসগুলো থাকতে পারে, যেমন 70S রাইবোসোম, তাছাড়াও আরও থাকবে হচ্ছে ডিএনএ অ্যান্ড আরএনএ। ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ থাকতে পারে। তো যেহেতু ডিএনএ আরএনএ থাকতে পারে, তার মানে তার কোনো অন্য অঙ্গাণু থেকে সৃষ্টি হওয়ার দরকার নেই, সে নিজেই সংখ্যার বৃদ্ধি করতে পারে। অর্থাৎ একটা মাইটোকন্ড্রিয়া থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম সে নিজেই সংখ্যার বৃদ্ধি হইতে পারে। আবার তার যেহেতু রাইবোসোম আছে, 70 রাইবোসোম, তার মানে মাইটোকন্ড্রিয়াতে প্রোটিন তৈরি হতে পারে। তো এইখানে কি ধরনের প্রোটিন তৈরি হতে পারে, আমরা যদি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি, তাহলে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে মেইন কাজ শক্তি উৎপাদন করা। তাই শক্তি উৎপাদন করার জন্য যে জিনিসগুলো দরকার, যে এনজাইমগুলো দরকার শক্তি উৎপন্ন করার জন্য, সে এনজাইম বা প্রোটিনগুলো কিন্তু এখানে তৈরি হতে পারে।
এবং এই প্রোটিনগুলো যে তৈরি হবে, তো এটার যে কোডগুলো থাকে সেই কোডগুলো কিন্তু এই ডিএনএ বা আরএনএতে থাকে, যে কোন এনজাইমগুলো তৈরি হবে। তো এই জন্য মাইটোকন্ড্রিয়াতে যদি ডিএনএ বা আরএনএ না থাকতো, তাহলে কিন্তু সে শক্তি তৈরি করতে পারতো না, বা শক্তি তৈরি করাটা প্রায় অসম্ভব হয়ে যেত। কারণ শক্তি তৈরি করার জন্য যে এনজাইমগুলো দরকার, সেই এনজাইমগুলো তৈরি হতে যে কোডগুলো দরকার ছিল, সেগুলো কিন্তু এই ডিএনএ আরএনএর মধ্যে সঞ্চালিত থাকে। ফলে এক মাইটোকন্ড্রিয়া থেকে যখন দুইটা বা চারটা এরকম ছয়টা আটটা করে এরকম মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, তো প্রত্যেকটার মধ্যে কিন্তু সেই জেনেটিক ইনফরমেশনগুলো চলে যায়। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মোটামুটি একটা বেসিক সামারি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। তো এখন হচ্ছে আমরা একটু বইতে দেখবো যে আসলে বইতে কি কি জিনিস বলা আছে। তো বইতে প্রথমেই যেটা বলা আছে আবিষ্কারক ও নাম সম্পর্কে, তো এখানে আমরা খুব বেশি একটা সময় দিব না। তো আমরা যদি একটু বলি যে প্রথমে হচ্ছে কলিকার, সে সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু দেখেন। সে কিন্তু মাইটোকন্ড্রিয়া স্পেসিফিকভাবে কিছু বলেন নাই কলিকার। সে দেখছে সাইটোপ্লাজমে অনেক অঙ্গাণু আছে। তো ফ্লেমিং সে যে আবার দেখলো যে সুতাকৃতি কিছু অঙ্গাণু দেখছে, ওইটাকে সে ফিলা নামকরণ করেন। এইটাই বেসিক্যালি মাইটোকন্ড্রিয়া ছিল, বাট সে ওইটাকে ফিলা নামকরণ করেন। পরবর্তীতে অল্টম্যান বলে না, এটা ফিলা না, এটার আমি বায়োপ্লাস্ট নামকরণ করব। পরবর্তীতে কার্ল বেন্ডা আসছে, উনি আবার বলে যে না, এটার আমি মাইটোকন্ড্রিয়া নামকরণ করব। মানে এই একই জিনিসের ফিলা ও বায়োপ্লাস্ট, তারপর লাস্টে মাইটোকন্ড্রিয়া নামকরণ আসছে। এই মাইটোসের আবার মাইটোকন্ড্রিয়ার আবার একটা পার্টের নাম হচ্ছে সুতা, মাইটোস, এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে কন্ডিয়ন বা গ্রেইন বা দানা। যাই হোক, এটা হচ্ছে একটা সুতাকৃতির অঙ্গাণু। আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাহলে এটাকে আমরা একটা সুতাকৃতির অঙ্গাণুর মতো দেখব। তারপর হচ্ছে এর উৎপত্তি কিভাবে হয়। এর উৎপত্তি আমরা বলেছি যে বিভাজনের মাধ্যমে হয়ে থাকে, সংখ্যা বৃদ্ধির মাধ্যমে হয়ে থাকে। সংখ্যা কিরকম হতে পারে, 300 থেকে 400টা থাকতে পারে। তো লিভার কোষে সব থেকে বেশি থাকে, লিভার কোষে সব থেকে বেশি পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ লিভার কোষ সব থেকে বেশি বিপাকীয় বা মেটাবলিজমের সাথে জড়িত। তারপর আমাদের আয়তন দরকার নেই। এবার আসি মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। ভৌত গঠনের ক্ষেত্রে আমরা আবরণীর কথা বলছি। দুইটা আবরণ থাকে, বাইরের মেমব্রেন, ভিতরের মেমব্রেন। বাইরের মেমব্রেনের কাজ কি, রক্ষা করা, এবং এখান থেকে আয়ন টায়ন এগুলো যেতে পারে না, ট্রান্সপোর্ট হতে পারে না। এবং এখানে কোনো শক্তি তৈরির যে জিনিসগুলা, যেমন ইটিসি, এটিপি সিনথেস, এটিপি তৈরি কোনো এনজাইম, এগুলো বাইরে মেমব্রেনে কিছুই থাকে না। তো যা হবে শক্তি তৈরি রিলেটেড যা কিছু হবে, সবই হবে ভিতরের মেমব্রেনে। তারপর চেম্বারের কথা বললাম, দুইটা চেম্বার থাকে। আচ্ছা, এবং ভিতরে যে চেম্বারটা থাকে সেখানে বলছিলাম যে ম্যাট্রিক্স থাকে। আচ্ছা, এবার আসি আমাদের ভিতরের যে মেমব্রেনটা। তো বাইরের মেমব্রেনটা কিন্তু ভাঁজ হয় না, বাট ভিতরের মেমব্রেনটা কিন্তু ভাঁজ হয়, আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে ভাঁজ হয়ে, যেটাকে বলা হচ্ছে ক্রিস্টি বা ক্রিস্টা। তো এই ক্রিস্টির মধ্যে আবার ফাঁক থাকে, ওটাকে আন্তঃক্রিস্টীয় ফাঁক বলে। এটা আমাদের তেমন দরকার নেই। এই যে অক্সিজেন ইম্পর্টেন্ট যেটা, তো অক্সিজেনটা কোথায় থাকে, আমরা বলেছিলাম যে ইনার যে মেমব্রেনটা ছিল, এই যে এই যে আমাদের ইনার মেমব্রেন ছিল, এর গায়ে কিছু গোলাকার কিছু বস্তু দেখা যাবে, যাদেরকে অক্সিজেন বলা হবে। তো এই যে অক্সিজেন অতি সূক্ষ্ম অসংখ্য দানাদারের মতো থাকে, এদেরকে অক্সিজেন বলে। এবং এটাকে মোস্ট প্রবলি এটিপি সিনথেসও বলা হয়। তারপর আসি এটিপি সিনথেসিস ও ইটিসি। তো এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি ইনার মেমব্রেনের মধ্যেই থাকবে। ক্রিস্টিব্যাপী ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনগুলো থাকবে, অর্থাৎ ফুল যে ইনার মেমব্রেনটা আছে, এই ইনার মেমব্রেনে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকবে। ইনার মেমব্রেনে আমরা কি পাবো, অক্সিজেন পাবো, এটিপি সিনথেসিস পাবো, আর আমরা লিখি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো এই জিনিসগুলো হচ্ছে ইনার মেমব্রেনে পাওয়া যাবে। এরপর আমরা দেখি যে বৃত্তাকার ডিএনএ রাইবোসোম, সেটা আমরা বলছি যে ভিতরে যে ম্যাট্রিক্সটা থাকে, সেই ম্যাট্রিক্সের মধ্যে এটা কিন্তু আবার মেমব্রেনের গায়ে লাগানো থাকবে না। ডিএনএ রাইবোসোম এগুলো সব হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে থাকবে। আর গায়ে লাগানো থাকবে কোনগুলা, অক্সিজোম, গায়ে লাগানো থাকবে হচ্ছে অক্সিজোম, এটিপি সিনথেস, ইটিসি, এগুলো হচ্ছে যে মেমব্রেনের গায়ে লাগানো থাকবে। আর ইনার মেমব্রেনের ভিতরে যে চেম্বারটা ছিল, এই যে চেম্বার বা ফাঁকা জায়গাটা, এইখানে হচ্ছে আমাদের এই 70 রাইবোসোম, ডিএনএ, আরএনএ বা এবং আদার্স যে এনজাইমগুলো থাকে সেগুলো থাকবে। তারপর আমি এই জিনিসটা ব্যাখ্যা করছিলাম যে ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে শ্বসন করা কিন্তু সম্ভব হতো না, কারণ শ্বসনের জন্য বা শক্তি উৎপন্ন করার জন্য যে এনজাইমগুলো দরকার ছিল, সেই এনজাইমগুলো কিন্তু তখন তৈরি হতো না। এবার সে রাসায়নিক গঠন খুব বেশি একটা ইম্পর্টেন্টটা, বাট তারপর আমরা সংখ্যাগুলো মনে রাখবো। এবং আমরা সব জায়গায় ক্ষেত্রে দেখে এসেছি যে সব কিছুর ক্ষেত্রে আমরা দেখছি রাসায়নিক গঠনটা নর্মালি কী হয়, যে প্রোটিন, তারপর কোলেস্টেরল, লিপিড, ফসফোলিপিড, এই জিনিসগুলো দিয়ে গঠিত হয়। তো পার্সেন্টেজগুলো আমরা টুকটাক খেয়াল রাখবো। এবং অনেক সময় এখানে একটা এমসিকিউ দেয়, সেটা হচ্ছে ভিটামিন ই, যে মাইটোকন্ড্রিয়াতে কোন ধরনের ভিটামিন থাকে, সেটা হচ্ছে ভিটামিন ই থাকে। তো এখানে একটা জিনিস এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট,
সেই তথ্যটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম আছে। তো ইতিপূর্বে আমরা দেখেছি যে গলগি বডি না, লাইসোজোম পড়ছিলাম, লাইসোজোমে 40 ধরনের এনজাইম থাকে। তারপর আমরা পড়েছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে 15 ধরনের এনজাইম থাকে। লাইসোজোমে খুব সম্ভবত 40 থেকে 50 প্রকার এনজাইম থাকে, তো এরকম আমরা পড়েছিলাম। তো এখন আমরা দেখতেছি মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে 100 প্রকার এনজাইম থাকে। তো এনজাইমের সংখ্যাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাছাড়া আরও যে কথাটা আছে, মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেনটা আছে অন্তঃমেমব্রেন, সেখানে কার্ডিওলিপিড নামক একটা ফসফোলিপিড থাকে। তো এটার একটা কাজ আছে, তো কাজটা আমরা একটু পরে দেখব। তার আগে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজগুলো আমরা একটু ডিসকাস করি। আমি একটু লিখে পড়ার চেষ্টা করি। মাইটোকন্ড্রিয়ার প্রথম যে কাজটা আমরা জানি, সবাই জানি, শক্তি উৎপন্ন করা। মাইটোকন্ড্রিয়ার প্রথম বা অন্যতম প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা। তো এই শক্তি উৎপন্ন করার জন্য কি বিভিন্ন ধরনের এনজাইম কোএনজাইম দরকার হয়। তো এই শক্তি উৎপন্ন করার জন্য যে বিভিন্ন ধরনের এনজাইম এবং কোএনজাইম আছে, সেগুলোকে সে কী করবে, ধারণ করবে। মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সেগুলোকে সে ধারণ করবে। তো এরপর আরও যে কথাটা আছে, যেমন শক্তি নিয়ে আমি আরেকটু বলি, যে শক্তি উৎপন্ন করা বা শ্বসনের ক্ষেত্রে টোটাল 3টা ধাপ আছে। চারটা ধাপ আছে। তো তার মধ্যে প্রথম যে ধাপটা, যেটাকে বলা হয় গ্লাইকোলাইসিস বা গ্লুকোজের যে জারণটা হয়, গ্লাইকোলাইসিস। তো এই গ্লাইকোলাইসিসটা সাধারণত সাইটোপ্লাজমেই হয়। গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। এটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয় না। তো গ্লাইকোলাইসিসে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এই পাইরুভিক অ্যাসিডটা পরবর্তীতে আবার জারণ হয়। পাইরুভিক অ্যাসিডটা পরবর্তীতে জারণ হয়ে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়। তো এইটা হচ্ছে একটা ধাপ শ্বসনের। টোটাল 4টা ধাপ। আমরা শ্বসনের চ্যাপ্টারে যে আমরা খুব বিস্তারিত পড়বো, তো এখানে আমি জাস্ট এমনি 4টা ধাপের কথা উল্লেখ করতেছি। গ্লাইকোলাইসিস হয়, তারপর এই পর্যন্ত হচ্ছে যা সাইটোপ্লাজমে ঘটে, এবং গ্লাইকোলাইসিস পদ্ধতিতে মানে গ্লুকোজটা ভেঙে, গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ ভেঙে 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এটা কিন্তু ট্রান্সপোর্ট হয়ে বাইরের মেমব্রেন, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন ভেদ করে কিন্তু একদম ম্যাট্রিক্সে চলে আসে, বা সোজা কথা বললে মাইটোকন্ড্রিয়ার ভিতরে চলে আসে। তো এইটি পরবর্তীতে আবার পাইরুভিক অ্যাসিড জারণ হয়ে আবার অ্যাসিটাইল কোয়ে হবে। পরবর্তীতে এই অ্যাসিটাইল কোয়ে থেকে আবার ক্রেস্ট সাইকেল পাবো আমরা। তারপর এইখান থেকে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো টোটাল 4টা ধাপ। এর মধ্যে পরবর্তী যে 3টা ধাপ, এত কিছু মনে না রাখলেও হবে আপাতত, যদিও বা যেহেতু আমরা শ্বসনের ধাপগুলো আমরা এখনো খুব বেশি একটা ভালো মতো জানি না। তো এই 3টা কথাটা আমাদের যদি মনে রাখতে পারি, তাহলে হচ্ছে আমরা একটা অনুধাবন অ্যান্সার করতে পারবো। এই জন্য এত কথা। তো শ্বসনের টোটাল 4টা ধাপ। এর মধ্যে গ্লাইকোলাইসিস বা প্রথম যে ধাপটা আছে সেটা সাইটোপ্লাজমেই হয়। বাকি যে 3টা ধাপ আছে এগুলো কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। এবং এইখানেই সব থেকে সর্বোচ্চ পরিমাণে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। তো এটা হচ্ছে আমাদের সেই অনুধাবনমূলক কোশ্চেনের অ্যান্সার। মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। তাইলে শ্বসনের অধিকাংশ ধাপই যেহেতু বা 3টা ধাপই ওই মাইটোকন্ড্রিয়াতে ঘটে এবং সবথেকে বেশি শক্তি মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয়, সেহেতু মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। তো আমাদের এখন এমসিকিউ কোশ্চেন আসতে পারে, কোথায় শক্তি তৈরি হয়? শুধু কি মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয়? না, সাইটোপ্লাজমেও কিন্তু কিছু পরিমাণ শক্তি তৈরি হয়, বাট মাইটোকন্ড্রিয়ার মতো এত বেশি পরিমাণে শক্তি তৈরি হয় না। তো সাইটোপ্লাজমেও তৈরি হবে, বাট সব থেকে বেশি শক্তি কোথায় তৈরি হচ্ছে? মাইটোকন্ড্রিয়াতে। এরপর আরও যে একটা কাজ, এরকম শ্বসনের সাথে জড়িত আর একটা কাজ, সেটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো অক্সিডেটিভ যে ফসফোরাইলেশনটা আছে সেটাও মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তাছাড়া আরও আছে লাইক ফটো রেসপিরেশন। তো এগুলো কঠিন টার্ম, আমরা এখন এগুলো স্কিপ করি। তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি একটু বলি যে ক্যালসিয়াম বা বিভিন্ন ধরনের যে আয়নগুলো আছে, ক্যালসিয়াম বা সালফার হতে পারে, পটাশিয়াম হতে পারে, বিভিন্ন ধরনের আয়ন, এগুলো সে স্টোর করে রাখে। এটা একটা পয়েন্ট। এবং আর একটা যে পয়েন্ট হচ্ছে, মাইটোকন্ড্রিয়া প্রোগ্রামড সেল ডেথ প্রোগ্রামড সেল ডেথ অর্থাৎ অ্যাপোপ্টোসিস নিয়ে কন্ট্রোল করে। প্রোগ্রামড সেল ডেথ অর্থাৎ অ্যাপোপ্টোসিস কন্ট্রোল করে। তো এই জিনিসটা আসলে কি, যেমন আমরা যখন ছোট থাকি বা আমাদের ভ্রূণ অবস্থায়, তখন আমাদের যে হাতের আঙ্গুল থাকে, বা মাছের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রেই বলি, আমাদের ভ্রূণ অবস্থায় তখন হচ্ছে হাতের যে আঙ্গুল থাকে, আঙ্গুলের মাঝখানে এখানে কিন্তু পর্দা থাকে,
বা স্কিন থাকে। পরবর্তীতে আস্তে আস্তে প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে এই যে জিনিসগুলো আছে এগুলো আস্তে আস্তে সরে যায়, রিমুভ হয়ে যায় আস্তে আস্তে। পরবর্তীতে আমরা হচ্ছে এরকম আঙ্গুল দেখতে পাই। ক্লিয়ার? তো এটাকে আসলে অ্যাপোপ্টোসিস বলা হয়। এবং অ্যাপোপ্টোসিস আসলে কাদের ক্ষেত্রে নর্মালি যে সেলগুলো আমার দরকার নাই, অর্থাৎ আনওয়ান্টেড যে সেলগুলো আছে, তো সেগুলোর ক্ষেত্রে সাধারণত অ্যাপোপ্টোসিস দরকার হয়। এবং অ্যাপোপ্টোসিস কিন্তু আসলে খুব জরুরি একটা জিনিস। এবং অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে যে আমি বললাম না যে কার্ডিওলিপিনটা আমরা পরবর্তীতে দেখব, তো এই কার্ডিওলিপিনটাই আসলে বেসিক্যালি ইনিশিয়েট করে অ্যাপোপ্টোসিস যে প্রসেসটা, এই প্রসেসটাকে ইনিশিয়েট করে বা সিগন্যাল দেওয়া হচ্ছে এই কার্ডিওলিপিন। তাহলে কার্ডিওলিপিন কিন্তু অ্যাপোপ্টোসিসে রোল প্লে করে। এই অ্যাপোপ্টোসিসের মাধ্যমেই কিন্তু প্রোগ্রাম সেল ডেট কন্ট্রোল করা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন বা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অ্যান্ড অলসো আমাদের এমনিতেও পরীক্ষার জন্য ছাড়াও আমরা মনে রাখার চেষ্টা করবো এই পয়েন্টগুলো। এবং আরও কিছু কথা, যেমন মাইটোকন্ড্রিয়া আরবিসি উৎপাদনেও হেল্প করে। আরবিসি প্রোডাকশন অর্থাৎ এরিথ্রোপোয়েসিস, আরবিসি প্রোডাকশন আর একটা নাম হচ্ছে কি এরিথ্রোপোয়েসিস। আরবিসি তৈরি অর্থাৎ রক্তকণিকা তৈরিতেও হেল্প করে এবং কিছু পরিমাণে হরমোন তৈরিতেও তার রোল আছে। তাহলে এই ছিল মোটামুটি মাইটোকন্ড্রিয়ার কাজগুলো এবং এর ভৌত গঠন, রাসায়নিক গঠন ইত্যাদি। এবার আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আমরা কিভাবে আঁকবো। মাইটোকন্ড্রিয়া আঁকাটা জরুরি। এটার জন্য আমরা আরেকটা পেজ নিই। আমি খুব সংক্ষেপে আঁকার চেষ্টা করব, জাস্ট কোনোভাবে। তা আমরা প্রথমে যেটা করব বা করতে পারি, এরকম একটা গোল আঁকতে পারি। খুব বেশি একটা ভালো হচ্ছে না, যাই হোক। তারপর আমরা যদি একটু থ্রি ডিমেনশনাল একটা ভাইব দিতে চাই, তাহলে হচ্ছে এইখান থেকে এরকম আমরা একটা এটা টেনে দিতে পারি, বাদামের মতো লাগবে কাইন্ড অফ। যাই হোক, আমাদের মেইন জিনিস হচ্ছে ভিতরে, তো এটা আমাদের বাইরের মেমব্রেনগুলো, পুরোটা হচ্ছে বাইরের মেমব্রেন। আর এখন হচ্ছে আমরা ভিতরের মেমব্রেনটা আঁকবো, অন্তঃমেমব্রেন। তো অন্তঃমেমব্রেনটা আঁকার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বাইরের দিকের ফাঁকাটা যেন বেশি না থাকে, তো যেন আমরা মোটামুটি একদম বহি মেমব্রেনের সাথে গায়ে লাগাই লাগাই দিব, আবার একদম লাগাই দিব না। আচ্ছা, এখন এই জায়গাটাই হচ্ছে ভুলটা হয়। যেমন আমরা যদি এরকম আঁকি, তাহলে এটা কিন্তু একটা ভুল চিত্র। তো এই ভুলটা আসলে সংশোধন কিভাবে করা যেতে পারে? আমি একটু দেখাই। আসলে পুরোটাই চলে গেল। তো আমাদের যেটা করতে হবে, এই যে গ্যাপটা আছে, গ্যাপটার মধ্যে হচ্ছে আমরা ভাঁজটা ঢুকাই দেবো। এই গ্যাপটার মধ্যে আমরা ভাঁজটা ঢুকাই দেবো। এই গ্যাপটার মধ্যে আমরা ভাঁজটা ঢুকাই দেবো। এই গ্যাপটার মধ্যে আমরা ভাঁজটা ঢুকাই দেবো। অ্যান্ড এইভাবে আমাদের হয়ে গেছে, শেষ। তাহলে শুধু এই নিচের পাটা না দিলেও হবে, বা দিতে চাইলে আমরা দিতে পারি, বাট এই হচ্ছে আমাদের মেইন মাইটোকন্ড্রিয়া চিত্র। অ্যান্ড এইখানে আছে আমরা বৃত্তাকার বা দানাদার যে অক্সিজেন ছিল সেটা আমরা দেখাই দিব চিহ্নিতকরণ করে, বা এটিপি সিনথেস দেখাই দিব। এটিপি, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকবে, রাইট, এই অন্তঃমেমব্রেনের গায়ে। তারপর ভিতরে কি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মধ্যে কি থাকবে, 70S রাইবোসোম। তারপর হচ্ছে কিছু কি ডিএনএ থাকবে, এই এরকম গোল গোল দিয়ে আমরা সেটাকে ডিএনএ আরএনএ চিহ্নিতকরণ করে দিব। আর এরকম কিছু দেখায় আমরা এটাকে রাইবোসোম চিহ্নিতকরণ করে দিব। আর হচ্ছে কি ম্যাট্রিক্স তার এরকম সুইট আকার এরকম দিয়ে দিব, বলে দেবো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে আমরা ভিতরে পেলাম, অন্তঃমেমব্রেনের ভিতরে। এবং আরও এনজাইমস থাকে বিভিন্ন ধরনের শ্বসনের জন্য যে দরকার। এই তো, তাহলে এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া চিত্র হয়ে গেল। এটার জন্য এত নকশা করার দরকার নেই, আমরা 1 মিনিটের মধ্যে পরীক্ষায় খুব সহজে এঁকে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই।